সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আজকে আমাদের টি টেবিল আলোচনা। শুরুতেই বলে দিচ্ছি আজকে ২৭শে জানুয়ারি ২০২৬ সাল, বাংলা ১৩ই মার্চ ১৪৩২ বঙ্গাব্দ, আরবি ৭ই শাবান ১৪৪৭ হিজরি। আজকে সূর্য উদয় ৬টা ৪০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪০ মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা সকালে থাকবে ১৩ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরে থাকবে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে থাকবে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করবে। বরাবরের মতোই আজকে আমাদের আলোচনায় দুইজন অংশগ্রহণ করবে। একজন হচ্ছে ভারায় কামাল আর অন্যজন হচ্ছে নলা আলমগীর। তো শুরু করে যাক আজকে আমাদের আলোচনা। প্রথমেই বলে দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আলোচনা প্রথমে থাকবে চট্টগ্রামের এডিশনাল পিপি সাবেক ওনার আব্দুল কালামের ভাইরাল বক্তব্য এবং পাপিয়ার 999 ফোন, মির্জা ফখরুলের আওয়ামী লীগ প্রেম এবং ডাকসুলতা মোসাদ্দেকের বিস্ফোরক স্ট্যাটাস এবং এলিটরা এবার কাদেরকে ভোট দিবেন এবং সর্বশেষ থাকবে আলোচিত মডেল এবং অনলাইন ব্যবসায়ী তন্নি প্রেগনেন্ট এবং নিয়মিত আমাদের স্বাস্থ্য টিপস। তো চলুন শুরুতেই আমি প্রশ্ন করব ভারায় কামালের কাছে। ভারায় কামাল, আচ্ছা শোনো, তার আগে আমরা ভিডিওটা দেখে আসি। এই আওয়ামী লীগের নাটকল অমাগির ফোয়াইন এখনো সময় আছে। সুদান হিমেদ তোরা মার সুদি অমাগির ফোয়াইন ওয়ার্ড ভিত্তিক খবর ল আওয়ামী লীগের হনহন কর্মী অ্যারেস্ট হইয়ে ওয়ার্ড ভিত্তিক খবর লই আওয়ামী লীগের হনহন কর্মী অ্যারেস্ট হইয়ে প্রত্যেকের পরিবারের অসুদানি ফাইন জামিন নন পর্যন্ত প্রতি মাসে ১০,০০০ টাকা ধরে দিবি। সুদানি ফাইন অমাগির ফাইন তোরা গত ৭০ বছরে কোটি কোটি আমি তোরা মার সুদি কিছু সুদানি ফাইন দেখিস গই, কিছু সুদানি ফাইন আত্মগোপন আসস তোরা মার সুদি। ভারায় কামাল, তুমি তো শুনলে যে একজন আওয়ামী লীগের সাবেক এডিশনাল পিপি, যিনি কিনা চট্টগ্রাম জজ কোর্টে ছিলেন বা এখনও আছেন, উনি বলছেন আওয়ামী লীগের সুবিধাবাগী যেসব নেতা এত বছর টাকা পয়সা নিয়ে বিদেশে জীবনযাপন করছে বিলাসী, তাদেরকে বলছে আপনারা আমাদের কর্মীদেরকে সাহায্য করুন। এবং উনি খুব অশ্লীল ভাষায় বলছেন, বলবেই বা না কেন, ওনার তো মনের মধ্যে অনেক ক্ষোভ। তুমি কি বলবে এ ব্যাপারে, যে নেতাকর্মীদের কি সাহায্য করা উচিত না এই মুহূর্তে? রাজনৈতিক নেতাদের মন্তব্য এবং বিভিন্ন সময়ে তাদের দেওয়া বক্তব্য নিয়ে বিতর্ক হতেই পারে। এই ধরনের পরিস্থিতিতে কোনটা যুক্তিযুক্ত বা উচিত তা বলা কঠিন। এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং নৈতিক দৃষ্টিকোণের বিষয়। কেউ হয়তো মনে করেন দলের কর্মীদের পাশে দাঁড়ানো অপরিহার্য, আবার কেউ হয়তো আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর গুরুত্ব দেন। এই বিষয়ে কোনো সর্বসম্মত মতামত নেই। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তুমি টেকনিক্যালি কোনো রাজনৈতিক বক্তব্য এই মুহূর্তে দিতে চাচ্ছ না, কারণ সামনে নির্বাচন, আমি বুঝতে পেরেছি। ওকে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমার প্রশ্ন নলা আলমগীরের কাছে। নলা আলমগীর, তুমি আমার একটা কথা বলবে যে এই যে পাপিয়া, যে কিনা জজ কোর্টের একজন সিনিয়র উকিল ছিল, তার কথাবার্তা সবসময় একটু অন্যরকম। অর্থাৎ উনি কিছুদিন আগে প্রবাসীদেরকে নিয়ে একটা জঘন্য কথা বলেছেন এবং প্রবাসীরা ওনাকে ক্ষমা চাইতেও বলেছিলেন। এবং উনি হচ্ছে সুবিধাভোগী একজন নেত্রী, যে কিনা যার হাজবেন্ড কিনা ছিল সংসদের, মানে 2জন এমপির মধ্যে একজন বিএনপির। তো ওনারা সবসময় সুবিধাভোগী এবং ভাতাভোগী। উনি বলেছেন এই পাপিয়া যে যদি জামাত ইসলাম ভোট চাইতে কারো বাসায় আসে, তাদেরকে 999 ফোন দিয়ে পুলিশে ধরায় দেওয়ার জন্য। 999 তো পুলিশের হেল্প চাওয়ার জন্য। এখানে পাপিয়া পুলিশের হেল্প চাওয়ার জন্য বলছে। আমি বুঝতে পারছি না, পাপিয়া কি পুলিশ কন্ট্রোল করছে বা বিএনপি কি এই মুহূর্তে ক্ষমতায় আছে? তুমি বলো তো।
তোমার প্রশ্নটা একদমই জটিলে এবং বেশ কৌতূহলী। পাপিয়ার এই ধরনের মন্তব্য এবং তার সঙ্গে পুলিশের কিংবা রাজনৈতিক দলের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা চলছে। এটা বোঝা কঠিন যে আসলে কারা নিয়ন্ত্রণ করেছে বা কারা প্রভাবিত করেছে। তবে এটা স্পষ্ট যে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সময় এই ধরনের বিষয়গুলোকে ব্যবহার করা হয়। তাই এখন সত্যি কি সেটা বুঝতে আরো সময় ও তথ্যের প্রয়োজন। আশা করি শীঘ্রই এই বিষয়ে আরো স্পষ্ট। ওকে ওকে ওকে, ধন্যবাদ তোমাকে, আমি বুঝতে পেরেছি। এবার আমি কথা বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি এই ভারাই কামালকে প্রশ্ন করছি। ভারাই কামাল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্য করেছে যে আওয়ামী লীগ যদি থাকতো তাহলে নৌকাও থাকতো, ধানের শীষও থাকতো, এবং উনি খুব মিস করছে আওয়ামী লীগকে, এই ধরনের একটা কথা উনি গতকালকে বলেছেন। আমি ছবিটা দেখাবো। তো তুমি কি বলবে যে 18 বছর ওনার নির্যাতিত ছিল, ওনার কর্মীরা মারা গেছে, এবং আমার এখনও মনে আছে একজন বিএনপি কর্মী পিছনে হাত বাঁধা অবস্থায় পিছন থেকে গুলি করে র্যাবরা তাকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দিছে। তারা এত নির্যাতিত, এবং ওনাকে দেখলাম একবার একটা রিক্সা চালককে ধরে কাঁদতেছে, বলতেছে যে বিএনপি কর্মী এখন ঢাকায় এসে রিক্সা চালায়। ঠিক এরকম একটা লোক বলতেছে যে আওয়ামী লীগকে সে এখন মিস করতেছে। মানে ব্যাপারটা বুঝলাম না আসলে মির্জা ফখরুল আসলে কি, উনি কি দুই নৌকায় পাড়া দিয়েই আজীবন চলছিল, এরকমই উনি ছিল নাকি? মানে কেন উনি আওয়ামী লীগকে মিস করছে বলো তো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের মন্তব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একজন রাজনৈতিক নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ধরনের অভিজ্ঞতা এবং মানসিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। উনি হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট, জোটের সমীকরণ বা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো গভীর চিন্তাভাবনা থেকে এমন মন্তব্য করেছেন। আবার এটি তার কোনো বিশেষ রাজনৈতিক কৌশলও হতে পারে। ব্যক্তিগত ক্ষোভ, হতাশা বা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সবকিছুই এক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই সুনির্দিষ্ট কোনো কারণ বলা সম্ভব নয়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এটা একটা, তুমি যেটা বলেছো সেটাই হবে, এটা একটা কৌশল। সম্ভবত ভোটের মাঠে আওয়ামী লীগের যে ভোটগুলি আছে সেই ভোটগুলি তারা নিতে চাচ্ছে, মানে বিএনপির পক্ষে নিতে চাচ্ছে। এই জন্যই মির্জা ফখরুল ইসলাম হয়তো বা এই ধরনের বক্তব্য দিচ্ছে। আমরা এই ধরনের বক্তব্য মানে পছন্দ করছি না আর কি। ওকে, এবার আমার প্রশ্ন নলা আলমগীরের কাছে। নলা আলমগীর, তুমি দেখেছো কিনা আমি জানি না, গতকালকে ডাকসুর নেতা মোসাদ্দেক একটি পোস্ট দিয়েছে, সেখানে সে উল্লেখ করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির 4 জন ছাত্রকে জিম্মি করে তাদের কাছে 30,000 টাকা ছিনতাই করেছে, এবং এটা সুনির্দিষ্ট প্রমাণ সহ তিনি উল্লেখ করেছে। এবং সেই ছাত্রদল কর্মী, সে একজন আবার বড় ছাত্রদল যে কিনার নাম তানভীর, তার সাথেও তার একটা সেলফির ছবি আছে। তো ছাত্রদল কর্মীরা এভাবে কেন মানে ছিনতাই করছে? মানে প্রতিদিনই তো আমরা শুনছি যে ছাত্রদল কর্মীরা ছিনতাই করছে। তাহলে আমি ব্যাপারটা বুঝলাম না, ছাত্রদলের কর্মীরা এভাবে ছিনতাইয়ের সাথে যুক্ত হলো কেন? আগে তো আমরা জানতাম যে শ্রমিক দল বা বিভিন্ন দলরা ছিনতাই করছে, এখন ছাত্রদলরা কেন ছিনতাই করছে বলো তো? এটা খুবই দুঃখজনক ঘটনা। ছাত্রদল কর্মীদের এমন কার্যকলাপে জড়িত হওয়ার কারণ বিভিন্ন হতে পারে। এর পেছনে রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক চাপ, বেকারত্ব বা নৈতিক অবক্ষয় দায়ী থাকতে পারে। তবে যে কোনো কারণেই হোক, ছিনতাইয়ের মতো অপরাধ মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। তুমি কি এই ঘটনা সম্পর্কে আরো কিছু জানতে চাও? না, আমি জানতে চাই না, আমি চাই না যে ছাত্ররা এই ধরনের কাজে জড়িয়ে পড়ুক। এবং তুমি বলেছো যে দায়ী আইন শৃঙ্খলা না, এটা সিস্টেমের দোষ। অর্থাৎ বড় বড় যে লিডাররা ওনাদেরকে গাইড করে, তারাই ওনাদেরকে এই ভুল পথে যাওয়ার জন্য দায়ী, এবং তারা কোনো গাইড করছে না এই ছাত্ররা যেন ছিনতাই না করে। কারণ ঢাকা ইউনিভার্সিটি তো আর যে কোনো ছাত্র ভর্তি হতে পারে না, তাদের তো মিনিমাম যোগ্যতা নিয়ে তারা ভর্তি হয়, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্র। সুতরাং আমি বুঝতে পারছি না। যাই হোক, আমরা এগুলি চাই না, আমরা চাই অবিলম্বে ছাত্ররা ক্লাসে ফিরে যাবে। এভাবে প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতা।
এবার আমার প্রশ্ন ভাড়ার কামালের কাছে। ভাড়া কামাল, তুমি বলো যে আলোচিত আহ, আবেদ আলী যে কিনা বিসিএস প্রশ্নপত্রের সাথে জড়িত, সে আবেদ আলীর ছেলে গ্রেপ্তার হয়েছে এবং সে বলছে যে আমার বাবার দোষের জন্য আমি দায়ী না এবং আমার বাবা এই সম্পদ আমাকে দিয়েছে এই জন্য আমি দায়ী না, আমার বাবার জেল হোক তাতে আমি কোনো অসুবিধা নেই, আমি তাতে খুশি। মানে ব্যাপারটা কি, ছেলে মেয়ে বউ কেউ তো দায় নিতে চাচ্ছে না, তাহলে কার জন্য এসব চুরি, কার জন্য এসব করেছে আবেদ আলী? আচ্ছা চলো আমরা ভিডিওটা দেখে আসি। টাকা 25 লাখ টাকা গাড়ি আমি কি কামাইছি? বাবা আমার দিছে। এটার জন্য আমি কিভাবে দুদকের মামলা অন্তর্ভুক্ত হইলাম বলেন? আপনাকে তাহলে ধরা হলো কেন? আমার বাবা রিমান্ড চলতেছিল, দেখা করতে গেছে, ধরে নিয়ে আসছে। আপনার কি মনে হয় আপনার বাবা কি লিপ্ত হয়েছে নাকি? তো দিয়ে তো দুদক তো বলছে চার্জশিট দেন, কয় টাকা দুর্নীতি করছে বিচার করুক, আমার সমস্যা নাই তো। আমার বাবা যদি কোনো অন্যায় করে সেটা বিচার হোক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তার সে আমাকে জায়গা দিলে সেটা তুমি আমি জেল খাটবো? হ্যাঁ, তুমি তো শুনলে যে আবেদ আলীর ছেলে বলছে যে আমার বাবার এই সম্পদের জন্য আমি দেয় না, এই সম্পদ আমার বাবাকে দিয়েছে, আমি বাবার সাজা হলেও আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ ছেলে মেয়ে বউ কেউ এই চুরির দায় নিতে চাচ্ছে না। তাহলে কার জন্য এইসব চুরি? কেনই বা আবেদ আলী এসব চুরি করতে গেছে? বা কেনই বা আমাদের এই সমাজের মানুষ চুরি করে যাদের জন্য তারাই বলছে যে বাবার ফাঁসি হোক জেল হোক, আমি কিছু জানি না বা আমি এর দায়িত্ব নিব না? বলো তো তুমি। হ্যাঁ, একদম সঠিক বলছো। আসলে এরকম পরিস্থিতিতে অনেক সময় পরিবারের সদস্যরা দায় নিতে চান না, আর এটাই আমাদের সমাজের এক ধরনের জটিলতা। অনেক সময় দেখা যায় যে লোকগুলো চুরি বা অন্য কোনো অপরাধ করে, তারা নিজেদের দায় এড়াতে চায় আর পরিবারের সদস্যরাও সেই দায় নিতে চায় না। এটা আসলে সমাজের এক বড় সমস্যা, আর এর পেছনে নানা ধরনের সামাজিক অর্থনৈতিক কারণ থাকে। সত্যি কথা, এর উত্তর খুঁজে পাওয়া বেশ কঠিন। এই সমস্যা নাই, এই উত্তর আমার কাছে আছে, কারণ আমাদের সমাজ তো আমি চিনি। এখানে দেখা গেছে যে আবেদ আলী যে চুরি করেছে তার ঘর সংসার শান্তি রাখার জন্য, অর্থাৎ তার ভালো জীবনযাপন করার জন্য, কিন্তু আসলে তো হারামে আরাম নাই। আবেদ আলী তো হারাম উপার্জন করেছে, যার দায়িত্ব তার ছেলে নিতে চাচ্ছে না। তার ছেলে বলছে যে বাবার জেল হোক, আমি এটা চাই না। তা আমি অনেক দিকেই চিনি যারা ঘুষ খেয়ে ছেলে মেয়ে বিদেশে পাঠিয়েছে অথবা 6 তলা বাড়ি করেছে, তাতেও হয় না, এখন আবার নির্বাচনে নামছে, মানে চুরি আরও করবে শেষ জীবনে, মানে এরকম আমিও চিনি। আমি ধিক্কার জানাই এসবকে। এবার আমি প্রশ্ন করব নয়লা আলমগীরের কাছে, তার আগে চলো একটা ভিডিও দেখে আসি। I hope and I pray that আমাদের elections happen smoothly and we have a good, inshallah, good change in the future. এই বছরটা যেন ভালো যায়. I hope that law and order, safety, আমাদের all of these aspects are under control and we are able to have a country where we can be free and people are also taken care of. I think welfare of our country is the most important. So আমাদের গরিবদের welfare is very important. I think people should not be hungry, homeless. These are things that we shouldn't have to see anymore. Inshallah. Thank you. Thank you. তুমি তো শুনলে, তুমি দেখলে যে এবার নির্বাচনে এলিটরা, অর্থাৎ আমরা যাদেরকে বলি একটু এলিট, মানে ধনী শ্রেণী বা শিক্ষিত, এই যে গুলশান বনানীতে থাকে, আমরা দেখলাম যে গুলশানে দুইজন উচ্চশিক্ষিত বোঝা গেল যারা উচ্চশিক্ষিত বক্তব্য দিচ্ছে যে তারা এবার জানে মানুষ রাস্তা পড়ে না থাকে, কেউ অভুক্ত না থাকে, সন্ত্রাস না থাকে, চাঁদাবাজ না থাকে, এরকম একটা উনি বক্তব্য দিল। তাদেরকেই ওনারা চায় এবং এটা একটা ভালো দিক না, কারণ আগে তো ওনারা আসতো না, ওনারা তো আগে ক্যামেরার সামনে আসতো না। আমরা জানি যে মাস পিপলরা বেশি এখানে অংশগ্রহণ করে, কিন্তু এবার দেখা যাচ্ছে এলিটরা এই অংশগ্রহণ করছে। তুমি এটা কি বলবে? নির্বাচনে উচ্চশিক্ষিত বা এলিটদের অংশগ্রহণকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখে, কারণ তাদের ধারণা এতে রাজনৈতিক প্রক্রিয়ায় আরও গুণগত মানসম্পন্ন নেতৃত্ব আসতে পারে। তারা মনে করে যে শিক্ষিত এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা দেশের সমস্যাগুলো ভালোভাবে বুঝতে এবং সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। তবে এক্ষেত্রে এটাও লক্ষ্য রাখা দরকার যে শুধু আর্থসামাজিক অবস্থানই শেষ কথা নয়, প্রকৃত জনসেবা এবং দেশের প্রতি নিষ্ঠাও খুব জরুরি। তুমি কি মনে করো যে এই অংশগ্রহণ সামগ্রিকভাবে দেশের উন্নতিতে সহায়ক হবে?
হ্যাঁ, আমি তাই মনে করি, কারণ সবাই যখন নেমে আসছে, এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাই যে আমাদের চিফ মানে অ্যাডভাইজার প্রফেসর ইউনুসকে, যিনি কিনা এরকম একটা পরিবেশ তৈরি করেছেন যে মানুষ সবাই এবার ভোট দিবে এবং মানুষ সবাই অংশগ্রহণ করছে এই ভোটে। যদিও তেমন একটা আমেজ নাই, কিন্তু ভিতরে ভিতরে হয়তো এরকম আমেজ আছে। আমি এটাকে ভালো মনে করি যে আসুক সবাই, সবাই মিলে ভোট দিক, একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলুক, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ। ধন্যবাদ তোমাকে। এবার আমার প্রশ্ন নয়লা আলমগীরের কাছে। নয়লা আলমগীর, একটি আলোচিত ঘটনা যে আমরা দেখতে পেলাম যে অনলাইন ব্যবসায়ী বা বিশিষ্ট মডেল তন্নি, যার কিনা কিছুদিন আগে এক হাজবেন্ড মারা যাওয়ার পরে আমরা শুনতে পেয়েছি যে আর একজন মাফিয়া স্কামারকে বিয়ে করেছে লন্ডনে, উনি নাকি প্রেগনেন্ট, এবং উনি যে আভাসটা দিল, ওনার বক্তব্য যেটা শুনলাম তাতে সেটাই মনে হলো যে উনি প্রেগনেন্ট। আচ্ছা চলো আমরা ভিডিওটা দেখে আসি। তারপরে বলবো সত্যি না মিথ্যা, আগে বলবো না। আপু, আপনার নাকি বেবি হবে, এটা কি সত্যি? আগে আমার জন্য খাবার পাঠান, খাবার দাবার পাঠান, গিফট পাঠান, তারপরে বলবো সত্যি না মিথ্যা, আগে বলবো না। তুমি আমাকে বলো যে এই আলোচিত মডেল তন্নি, যে কিনা এই নতুন আরেকটা বিয়ে করেছে লন্ডনে এক স্কামারকে, আমরা শুনেছি আর কি, জানি না, ওনার হাজব্যান্ডও কিছুদিন আগে মারা গেছে, এক্স হাজব্যান্ড, তো উনি নাকি প্রেগনেন্ট। এটা একটা খুশি খবর, আমরা খুশি হয়েছি। তো উনি সরাসরি স্বীকার করেন, উনি বললো যে আমার জন্য খাবার পাঠাও। আমরা জানি যে প্রেগনেন্ট হইলে একটু ভালো ভালো খাবারের দরকার হয়। উনি কি এই আভাসটাই আমাদেরকে দিলেন? তুমি কি বলবে? ও, আসলে এমন খবর শুনে তো বেশ আনন্দই লাগে। আমি অবশ্যই জানি না আসলে সত্যি ঘটনা কি, কিন্তু সাধারণত এমন খবরগুলো মিডিয়াতে ঘুরে বেড়ায়। যদি তিনি সত্যি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এটা নিঃসন্দেহে খুশির বিষয়। আর খাওয়ার ব্যাপারটাও একদম ঠিক আছে, কারণ গর্ভাবস্থায় ভালো খাবারের প্রয়োজন থাকে। দেখা যাক, সময় সব কথা বলে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, দেখা যাক, সময় কথা বলবে, এবং আমরা তার সুস্থতা কামনা করছি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই ঘটেছে, কারণ তার কথা এ ধরনের আভাস পেয়েছি। চলো আমরা এবার চলে যাব নিয়মিত স্বাস্থ্য টিপসে। আজকের স্বাস্থ্য টিপস হচ্ছে যে সকালে হাঁটা। সকালে যে আমরা একটু হাঁটি, মানে অল্প একটু, বা আধা ঘন্টা বা 1 ঘন্টা যে আমরা হাঁটি বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি যে ব্লেস পার্কে, বরিশাল ব্লেস পার্কে বেশ কিছু লোক হাঁটাহাঁটি করে সকালবেলা অথবা বিকেলবেলা। এই হাঁটায় আসলে আমাদের কী উপকার হয়? মানে এটা কি গল্প করার জন্য নিছক গল্প, না বাদাম খাওয়া, নাকি আশপাশের দিকে তাকালে মানে 2-1 জন যে মানে বুঝতেই তো পেরেছে যে এরকম তাদের সাথে কথোপকথন বা চোখাচোখি, এই জন্য কি হাঁটা? আসলে আমরা জানি এই হাঁটায় তো খুব একটা লাভ হয় না, কারণ আপনি হাঁটলেন 1 ঘন্টা বা আস্তে বা জোরে, এবং বাসায় আসলে আপনি সুন্দর পেটটা ভরে 4টা ডাল ভাত, সাথে একটু 5 পদের তরকারি মশলা দিয়ে বা সবজি দিয়ে বা মাংস দিয়ে খেলেন, মিষ্টি খেলেন, দুধ চা খেলেন, কফি খেলেন, তাহলে তো আপনার কোনো লাভ হবে না। আপনাকে কী করতে হবে? ঘাম ঝরাতে হবে। এই জন্য কী করতে হবে? ওজন নিতে হবে। ওজন না নিলে তো আপনি মানে মাসেল তৈরি করতে পারবেন না, এবং মাসেল না হলে আপনার স্বাস্থ্য ধরে রাখতে পারবেন না, কারণ মাসেল হচ্ছে গিয়ে আপনার শরীরে খাদ্য। মানে মাসেল না থাকলে আপনি কী নিয়ে বাঁচবেন? অর্থাৎ মাসেল তো খুবই দরকার। এই জন্য আপনাকে ভারী ওয়েট নিতে হবে, জিমে যেতে হবে, ঘাম ঝরাতে হবে। এ ব্যাপারে আমি ভাড়ায় আলমগীরকে জিজ্ঞেস করব, ভাড়ায় আলমগীর, হাঁটলে কি আমাদের উপকার হয়? মানে মিনিমাম একটু উপকার হয়তো হয়। তুমি আমাকে বলো যে আসলে হাঁটলে কি উপকার হয়, তুমি কি বলবে এই ব্যাপারে? হাঁটা এবং জিমে ভারী ওজন নিয়ে জিম করা দুটোই আলাদা এবং ভিন্নভাবে উপকারী। হাঁটা এক ধরনের কার্ডিওভাস্কুলার ব্যায়াম, যা হৃদরোগ, ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি মানসিক চাপ কমাতেও সহায়ক। অন্যদিকে জিমে গিয়ে ভারী ওজন নিয়ে জিম করলে মাসেল তৈরি হয়, হাড়ের শক্তি বাড়ে এবং মেটাবলিজম বৃদ্ধি পায়। তাই কোনটা বেশি জরুরি নির্ভর করে তোমার নির্দিষ্ট লক্ষ্যর ওপর। সুস্বাস্থ্যের জন্য হাঁটা এবং মাসেল গঠনের উভয়কেই গুরুত্ব দেওয়া উচিত। তুমি কি কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কিছু জানতে চাইছো? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে এটা যে ধরো একটা লোক স্ট্রোক করছে, বা তার হার্টে ঋণ পড়াইছে, বা সে আশঙ্কা করছে যে আমার হার্টে ঋণ যাতে না পড়ে, আমি একটু হাঁটবো নিয়মিত। তো এই হাঁটায় তো আমাদের খুব একটা লাভ হয় না। আমাদের হাঁটলে গেলে যে দেখলে একটা মনের শান্তি, একটু ঘামাইলো, একটু হাঁটলো, একটু করলো, এটা খারাপও না, চলবে, মানে খারাপও না, একটু হাঁটলো তো মানে খারাপের চেয়ে ভালো। তো অ্যাকচুয়ালি আমাদের তো ভারী ওয়েট ছাড়া, মানে ভারী ওয়েট নিতে হবে।
জিমে যেয়ে মাসেল তৈরি করতে হবে, হাড় শক্তি করতে হবে, কারণ আমাদের বয়সের সাথে সাথে আমাদের জয়েন্ট দুর্বল হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়। তাই হাড় দুর্বল যাতে না হয়, হাড় শক্তিশালী করার জন্য, মাসেল তৈরি করার জন্য আমাদের জিমে যে মানে ওয়েট নিতে হবে, এটাই তো মানে বক্তব্য, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকালকে। ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।